ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশি 4 ভাইয়ের লাশ উদ্ধার। এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়ায় হতে পারে মৃত্যু, ধারণা পুলিশের। গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায়, শোকের মাতম। জাতীয় পেনশন স্কিম সম্প্রসারণে সরকারের গুরুত্ব আরোপ। 2030-এর মধ্যে 4 কোটি পরিবারকে আওতায় আনার নির্দেশনা। ঢাবির ছাত্র ছিলেন তারেক রহমান। ফেসবুক পোস্টে জানালেন আসিফ নজরুল আইন বিভাগে মাস 2 করেছিলেন ক্লাস। জুলাই অভ্যুত্থান মামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব আল হাসান। এজাহার থেকে বাদ দিতে চাওয়া হয় 1 কোটি টাকা। দেশের 7 জেলায় হতে পারে ঝড়। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত জারি। ওমানে একটি গাড়ির ভেতর থেকে প্রবাসী বাংলাদেশি 4 ভাইয়ের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার ওমানের মুলাদ্দা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে দেশে পৌঁছে এই হৃদয় বিদারক সংবাদ। পরে লালানগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন 4 ভাই। তাদের এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় ঘরে চলছিল আনন্দের প্রস্তুতি। খুব শিগগিরই 2 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। বিয়ের কেনাকাটা করতেই 4 ভাই একসঙ্গে বের হয়েছিলেন, কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা। জানা যায়, বুধবার সকাল 8টার দিকে স্থানীয় লোকজন একটি গাড়ির ভেতরে 4 জনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বর্তমানে 4 ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং মাসকাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার একই পরিবারের 4 সহোদর রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। সর্বজনীন পেনশন স্কিম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2030 সালের মধ্যে তিনি দেশের প্রায় 4 কোটি পরিবারের প্রতিটি থেকে কমপক্ষে একজনকে এই পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ে তার সভাকক্ষে সর্বজনীন পেনশন স্কিমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে উচ্চ পর্যায়ের সভা হয়। সভায় তিনি এ নির্দেশনা দেন। একই সঙ্গে স্কিমকে আরও আকর্ষণীয় করতে শরিয়া ভিত্তিক পেনশন স্কিম চালু, নমিনিদের জন্য আজীবন পেনশন সুবিধা বিবেচনা এবং প্রগতি স্কিমে আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান স্কিমের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সুরাতুজ্জামান সহ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার ও অর্থ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের পুরনো তথ্য অনুযায়ী 2024 সালের 17 আগস্ট পর্যন্ত 1 বছরে জাতীয় পেনশন স্কিমে যুক্ত হয়েছিলেন 3,72,401 জন। মোট জমার পরিমাণ ছিল 131 কোটি টাকা। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই স্কিমের ভবিষ্যৎ নিয়ে সাধারণের মনে অনিশ্চয়তা তৈরি হলে অংশগ্রহণে ভাটা পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন আসিফ। সেখানে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। মাস 2 ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখন এই বিষয়টা জানতাম আমি। পোস্টে আসিফ উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। সাবেক এই উপদেষ্টা আরও জানান, তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।
নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান এবার মুখ খুললেন নিজের বিরুদ্ধে হওয়া মামলা, রাজনীতি এবং দেশে ফেরার জটিলতা নিয়ে। সাবেক এই অধিনায়কের দাবি, মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল তার কাছে। সম্প্রতি সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন পর্দার আড়ালের নানা অভিজ্ঞতা, নিজের শঙ্কা এবং বর্তমান অবস্থান। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। সেই তালিকায় নাম আসে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানেরও। সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, একটি পক্ষ তার সঙ্গে যোগাযোগ করে জানায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলা থেকে তার নাম সরিয়ে ফেলা সম্ভব। তবে তিনি মনে করেন যারা এমন প্রস্তাব দিয়েছেন তারা আইনগত বিষয়টি ঠিকভাবে বোঝেন না। সাকিব এ বিষয়ে বিস্তারিত আরও বলেছে 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে, কিন্তু যারা বলেছে তাদের ধারণা নেই যে কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কিনা। কারা এই প্রস্তাব দিয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম ছিল তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে ঠিক কার মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। প্রস্তাব পাওয়ার পর কি প্রতিক্রিয়া দিয়েছিলেন জানতে চাইলে সাকিব বলেন, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। এদিকে দেশে ফিরে নিয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন সাবেক এই অলরাউন্ডার। সাকিবের ভাষ্যমতে দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, তবে তিনি নিরাপত্তা ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। সাকিব বলেন, আমি চাই স্বাভাবিক একটি নিরাপত্তা এবং দেশ ত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। এই দুইটি বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশ থেকে নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সব মিলে চলমান মামলা, রাজনৈতিক বিতর্ক ও দেশে ফেরার পরিস্থিতি নিয়ে আবারও নিজের অবস্থান তুলে ধরলেন সাকিব আল হাসান। তবে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন মামলা থেকে নাম সরিয়ে নেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা দাবি করার অভিযোগ। একই সঙ্গে নিরাপত্তা ও আইনি নিশ্চয়তা ছাড়া দেশে না ফেরার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তাই সাকিবের এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস। দেশের 10 জেলায় আজ দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সে সঙ্গে এসব এলাকায় নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বুধবার রাতে প্রকাশিত দেশের 24 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।